আমরা আগের ক্লাসে আমাদের ভৌগোলিক যে বৈচিত্র্য সেটা নিয়ে আলোচনা করেছি, ভূমিরূপ নিয়ে আলোচনা করেছি এবং ভূপ্রকৃতিগতভাবে যে বিভাগগুলো করা যায় ওয়েস্ট বেঙ্গলকে সেটা নিয়ে আলোচনা করেছি এবং সবশেষে দেখেছি যে সুন্দরবনের সমভূমি, তারপরে বালুকাময় উপকূল এবং দক্ষিণবঙ্গের সমভূমি, এই যে ভূমিরূপের যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু এবং মাটি। ভূপ্রকৃতি এবং ভৌগোলিক বৈচিত্র্যগত অবস্থানের পার্থক্যের কারণে পশ্চিমবঙ্গের জলবায়ু ব্যাপক তারতম্য দেখা যায়। জলবায়ুর তারতম্য কোথায় দেখা যাবে? তার কারণ হচ্ছে যেইখানে ভূপ্রকৃতিগত বৈচিত্র্য আছে। যেমন শুধু আমরা যদি রাজস্থান দেখি, রাজস্থানে কিন্তু শুধুমাত্র মরুভূমি আছে, ওই জন্য কিন্তু সেরকম একই রকম ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে পাহাড় আছে, আবার পশ্চিম দিকে মালভূমি আছে এবং আমাদের নদিয়া যে পূর্ব দিক আছে সেটাতে সমভূমি এবং দক্ষিণ দিকে সমুদ্র আছে এবং বিভিন্ন জায়গায় বিশেষে বিভিন্ন রকম যে ভূমিরূপ, এই ভূমিরূপের জন্য কিন্তু তাদের যে জলবায়ু, সেই জলবায়ুটা কিন্তু পরিবর্তন হয়। যার প্রধান কারণ কি বলেছে? প্রধান কারণ হচ্ছে পূর্ব হিমালয়ের উপস্থিতির কারণে উত্তরের পার্বত্য অঞ্চল সারা বছরই শীতল থাকে। উত্তরের পার্বত্য অঞ্চল কি থাকে? যেহেতু পর্বত আছে সেহেতু সারা বছর শীতল থাকে। অন্যদিকে সমুদ্রের প্রভাবের কারণে দক্ষিণবঙ্গের জলবায়ু চরম ভাবাপন্ন নয়, মৃদু সমভাবাপন্ন প্রকৃতির। মৃদু সমভাবাপন্ন মানে কি? মানে সমস্ত সময়, বছরের সমস্ত সময় কিন্তু একই রকম ওয়েদার থাকে, কিন্তু এটা অল্প মাত্রায় দেখা যায়। কিন্তু শীতকালে এবং গরমকালে বেশ ভালোই গরম অনুভূত হয়। আমাদের উপকূলবর্তী যে শহরগুলো বা যে রাজ্যগুলো আছে সেগুলো, এই রাজ্য অত্যন্ত উর্বর নতুন পলিমাটি সহ মোট 6 ধরনের মাটি দেখা যায়। তাহলে পশ্চিমবঙ্গে কয় ধরনের মাটি দেখা যায়? পশ্চিমবঙ্গের মাটিকে ভাগ করতে হলে 6 ধরনের মাটি দেখা যায়। রাজ্যের দক্ষিণ ভাগে ট্রপিক্যাল কেন্দ্রীয় সাভানা থেকে শুরু করে জলবায়ুর রূপ পরিবর্তিত হতে থাকে। মানে দক্ষিণ ভাগে হচ্ছে ট্রপিক্যাল সাভানা যে জলবায়ু, সেই জলবায়ুটা থাকে এবং সেখান থেকে শুরু করে জলবায়ুর রূপ আস্তে আস্তে যত উপরের দিকে যাওয়া যায় তত কিন্তু পরিবর্তিত হয়। উত্তর অঞ্চলে আবার আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু, সেটা কি হিউমিড সাবট্রপিক্যাল প্রকৃতির জলবায়ু দেখা যায় উত্তর অঞ্চলে। যেহেতু পার্বত্য অঞ্চলটা সারা বছর একটু ঠান্ডা ঠান্ডা থাকে এবং একটু শীতল থাকে, তাই জন্য কিন্তু সাব হিউমিড ট্রপিক্যাল জলবায়ু দেখা যায়, যেখানে একটু ময়েশ্চার বেশি, একটু স্যাঁতস্যাঁতে ভাবটা বেশি, এই জন্য। তবে সামগ্রিকভাবে সমগ্র রাজ্যে ক্রান্তীয় মৌসুমি, যাকে কী বলে ট্রপিক্যাল মনসুন জলবায়ু অনুভূত হয়। ট্রপিক্যাল মনসুন যে মৌসুমি জলবায়ু, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সবসময় অনুভূত হয়। পার্বত্য অঞ্চল এবং পূর্বের সমভূমিগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলেও পশ্চিমের মালভূমি অঞ্চল তুলনামূলকভাবে শুকনো থাকে। আচ্ছা, কোথায় কোথায় বৃষ্টিপাত হয়? উপকূলে বৃষ্টিপাত হয়, এই যে পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হয়, পূর্বের সমভূমিগুলোতে প্রচুর পরিমাণে। পূর্বের সমভূমির জেলা কোন কোনগুলো সেগুলো একটু কমেন্টে বলবে। হ্যাঁ, আমি এই ভিডিওটা যখন দেখবে তখন এই যে এখানে যেটা আছে যে পূর্বের সমভূমি অঞ্চল, এই পূর্বের সমভূমি অঞ্চল বলতে কোন কোন জেলাগুলো বোঝা যায় সেইগুলো কমেন্ট বক্সে করবে। কিন্তু সেটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে পূর্বের জেলা বলতে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেনলি এই 4টে জেলাকেই বোঝায়। এছাড়া বর্ধমান, কিছু কিছু জেলার পূর্ব অংশ যেগুলো আছে সেইগুলোকে কিন্তু বোঝায়। আচ্ছা, এবার আমরা দেখি পশ্চিমবঙ্গের ঋতুসমূহ, সিজনস অফ ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, পশ্চিমবঙ্গের জলবায়ুকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 5টি ঋতুতে ভাগ করা যায়। 5টা সিজন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দেখা যায়। আচ্ছা, প্রথম হচ্ছে গ্রীষ্মকাল। প্রথম হচ্ছে গ্রীষ্মকাল। এই ঋতুতে সমগ্র পশ্চিমবঙ্গের ওপর সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়। এই ঋতুতে কি হয়? এই ঋতুতে সমগ্র পশ্চিমবঙ্গের ওপরে সূর্যরশ্মি একদম এটা যদি সারফেস হয়, সূর্য যদি এইখানে থাকে, এরকম লম্বভাবে একদম স্ট্রেট কিন্তু সূর্যরশ্মিটা পতিত হয়। যার ফলে কি হয়? যার ফলে স্থলভাগ প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে। এই সময় তাপমাত্রা
35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। তার টেম্পারেচার কীরকম থাকে? টেম্পারেচার কিন্তু 35 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। মার্চ মাস থেকে শুরু করে জুনের মাঝামাঝি, এই সময়টা মনে রাখবে, মার্চ মাস থেকে শুরু হয় আর মোটামুটি জুন মাসের মাঝামাঝি সময়, কারণ জুন মাসের 15 তারিখে অফিসিয়ালি বর্ষা ঢুকে যায় আমাদের পশ্চিমবঙ্গে। এই পর্যন্ত এই ঋতুর ব্যাপ্তি। আচ্ছা, তাহলে কি মার্চ মাস থেকে শুরু করে জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু মানে গরমকাল বা গ্রীষ্মকালের কিন্তু ব্যাপ্তি থাকে। মে মাস হলো এই ঋতুর সবচেয়ে উত্তপ্ত বা গরম মাস। মে মাস কী মাস? আমরা যেহেতু মার্চ মাসটা যখন পড়ে চৈত্র মাসের শেষ এবং ফাল্গুন মাসের শুরু, যেটা সেই সময়টা থেকে কিন্তু মোটামুটি একটা গরম অনুভূত হতে হতে এপ্রিল মাস যখন আসে তখন ভালোই গরম থাকে, এবং মে মাসটা হলো একদম পিক টাইম, মানে গরমের খুব হাই টাইম হচ্ছে মে মাস। রাজ্যের পূর্বভাগের তুলনায় পশ্চিম ভাগ বেশি তাপমাত্রার রেকর্ড করা হয়। কেন? পূর্বভাগের তুলনায়, অর্থাৎ নদিয়া মুর্শিদাবাদ এই যে পার্টটা আছে, এই পার্টের তুলনায় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই পার্টে কিন্তু তুলনামূলকভাবে তাপমাত্রা বেশি। তার কারণ হচ্ছে যেহেতু ল্যাটেরাইট মাটি, যেহেতু পাথুরে মাটি থাকে, মালভূমি, ওই জায়গাটা সমভূমি না, এই এর জন্য কিন্তু মাটি যেহেতু পাথরের বা বালির ভাগ বেশি থাকে, ওই জন্য মাটি উত্তপ্ত হয় বেশি, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে ওইখানে ওই অঞ্চলে কোনো রকম কোনো জঙ্গল বা উদ্ভিদ দেখা যায় না, সেরকমভাবে খুব একটা বেশি দেখা যায় না, মানে খুব বড় বড় যে উদ্ভিদ সেই উদ্ভিদ বেশি দেখা যায় না, এবং চাষাবাদও ওই জন্য হয় না। ফলে এই জন্য কিন্তু পশ্চিম অঞ্চলের যে পশ্চিম ভাগটা, যেটা পশ্চিম ওয়েস্ট বেঙ্গলের, সেটা কিন্তু বেশি মানে গরম, তার মানে কি বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে রাজ্যের পার্বত্য অঞ্চলগুলোতে গড় তাপমাত্রা 15 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আমাদের পার্বত্য অঞ্চলের যে তাপমাত্রা সেটা কিন্তু কখনোই 20-র ওপরে মানে খুব একটা বেশি ওঠে না, খুব রেয়ার কেস ছাড়া, যার ফলে সেখানকার গ্রীষ্মকালও কিন্তু বেশ মনোরম ও আরামদায়ক হয়। আমাদের এখানে গ্রীষ্মকালে যখন 35 থেকে 45 ডিগ্রি, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ বা পুরুলিয়া, মেদিনীপুর এইরকম জায়গাগুলোতে 35 থেকে 45 ডিগ্রি, তখন সেইখানে কিন্তু গরমকালের তাপমাত্রা পাহাড়ে 20 ডিগ্রি। ফলে কি হয়? ফলে গ্রীষ্মকালও সেখানে কিন্তু খুব একটা মনোরম পরিবেশ তৈরি হয়। আচ্ছা, এই তো গেল গ্রীষ্মকাল। এরপরে আরও কিছু আছে। আচ্ছা, গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের আসানসোল শহরে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। আচ্ছা, কোথায় তাপমাত্রা সবচেয়ে বেশি? আসানসোলে। এটা কিন্তু মনে রাখতে হবে, গ্রীষ্মকালে আসানসোল শহরে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়ে থাকে। রাতের বেলা দক্ষিণ দিক থেকে একটি শীতল বাতাস প্রবাহিত হয়, যা বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বয়ে আনে। এই তীব্র গরমের মাসগুলোতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি হয় তাকে কালবৈশাখী বা নরওয়েস্টার্স বলা হয়। আচ্ছা, এই সময় যেহেতু ভূমিরূপ খুব উত্তপ্ত, ফলে জলীয় বাষ্প সাধারণত সেই উত্তপ্ত জায়গার বাতাসটা হালকা হয় এবং বাতাসের চাপ কম থাকে। ফলে আশেপাশের বাতাস বলতে একমাত্র সমুদ্র অঞ্চলের বাতাস, সেই সমুদ্র অঞ্চলের বাতাস কিন্তু জলীয় বাষ্প সহযোগে এই উত্তরবঙ্গে, মানে ফাঁকা জায়গা যেগুলো, মানে উত্তরবঙ্গের যেই জায়গাগুলো খুব গরম হয়ে থাকে গরমকালে, সেই জায়গায় চলে আসে, এবং এর ফলে কি হয়? এর ফলে যেহেতু ওই মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি আছে, ওই জন্য এই বায়ুগুলো উত্তরবঙ্গে এসে কিন্তু একটা বৃষ্টিপাত ঘটায়, যাকে কালবৈশাখী বলে। এবং এটা হচ্ছে ইংরেজি নাম কি? নরওয়েস্টার্স। ইংরেজি নাম হচ্ছে নরওয়েস্টার্স। এই যে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে একদম এই জায়গাটার কালবৈশাখীর ইংরেজি নাম এমসিকিউতে নরওয়েস্টার্স দিয়ে দিতে পারে, সেটা অত্যন্ত মানে কনফিউশন হতে পারে, এটা কিন্তু দেখে রাখতে হবে। আচ্ছা, এই ঝড় ও বৃষ্টিপাত ধান এবং পাটের জন্য খুব উপকারী। আমাদের এখানে আমরা যখন ফসল পড়তে গিয়ে পড়বো পশ্চিমবঙ্গের ফসল, তখন দেখবো যে কোন সময় কোন কোন ফসল হয় এবং কোন সময়ের ফসলে বৃষ্টিপাত বেশি দরকার, কম দরকার, সেগুলো দেখব। কিন্তু এই যে কালবৈশাখী আছে, কালবৈশাখীতে কিন্তু মেনলি তখন আমাদের এখানে চাষ হয় হচ্ছে ধান এবং পাট। তো ধান এবং পাটে এই কালবৈশাখীর ঝড় ও বৃষ্টিপাত কিন্তু খুব উপকারী। আচ্ছা, তারপরে হচ্ছে গরমকালের পরে হচ্ছে বর্ষাকাল, যেটাকে বলা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন বা রেনি সিজনস। আচ্ছা, উত্তর ভারতের তীব্র গরমের কারণে সেখানে একটি নিম্নচাপ বলয় তৈরি হয় উত্তর ভারতে। উত্তর ভারত কোথা বলছে? ইউপি, বিহার, এই যে এই জায়গাগুলোতে কিন্তু খুব গরম
অনুভূত হয়। ফলে কি হয়, ফলে ওখান থেকে যে জলীয় বাষ্পগুলো আছে সেই জলীয় বাষ্পগুলো উপরে উঠে যায় এবং ওই জায়গাটায় নিম্নচাপ বলয় তৈরি হয়। তার ফলে কি হয়, সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বৃষ্টিবাহী বাতাসকে আকর্ষণ করে। স্বাভাবিক একটা জায়গার যখন এয়ার প্রেশার কমে যাবে তখন সেই জায়গাটাকে মানে সেই জায়গার এয়ারটাকে পূরণ করার জন্য আশেপাশ থেকে এয়ার আসবে। এই যদি আমি এটাকে ইন্ডিয়ার নিচ ভাগটা ধরি এরকমভাবে, এইখানে উত্তর ভারতের এই জায়গাটায় কি হয়, এয়ার প্রেশারটা কমে যায়। ফলে এই জায়গাটা প্রচুর ল্যান্ড থাকে, মানে এই জায়গার ল্যান্ডের জন্য এখানে কিন্তু এয়ার প্রেশার কমে যায়। তার কারণ কি, জলীয় বাষ্পপূর্ণ বাতাস উপরে উঠে যায়। এই যে এই ভ্যাকিউম জায়গাটা যে সৃষ্টি হয়, নিম্নচাপটা যে সৃষ্টি হয়, এই নিম্নচাপটাকে পূরণ করতে হলে এই যে এখানে আরব সাগর আছে এইদিকে, আর এইদিকে বঙ্গোপসাগর আছে, এই যে এই পুরো যে জায়গাগুলো, সেই জায়গাগুলো থেকে কিন্তু বায়ু এই নিম্নচাপের দিকে আসতে শুরু করে। কি করে, এই নিম্নচাপের দিকে আসতে শুরু করে। এবার কি বলেছে, এই বাতাস দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে একে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলা হয়। দক্ষিণ পশ্চিম এই অঞ্চলটা দিয়ে প্রবাহিত হয়, আরব সাগরের ওপর দিয়ে প্রবাহিত হয়। ওই জন্য আমাদের ভারতে কিন্তু সবার আগে বর্ষা কিন্তু কেরলে ঢোকে, তারপরে আস্তে আস্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসে। মানে কেরল থেকে ওয়েস্ট বেঙ্গলে বর্ষা আসতে মোটামুটি দিন 15 লাগে। ঠিক আছে, 10 থেকে 15ই জুনের কাছাকাছি সময় সমগ্র পশ্চিমবঙ্গে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে চলে আসে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজ্যের সমস্ত অংশে ভারী বৃষ্টিপাত হয়। এই মৌসুমী বায়ুটা স্টে করে কতদিন, একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত। আমি যেই বললাম যে আরব সাগরের ওপর থেকে এই যে ওয়েস্টার্ন ঘাট আছে এখানে, এই ওয়েস্টার্ন ঘাটের এখান থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা, যেটা মেনলি বর্ষাকালের বায়ু, সেই বায়ুটা কিন্তু এখান থেকে আস্তে আস্তে আসে এবং এইখানে স্টে করে কিন্তু মোটামুটি সেপ্টেম্বর মাস পর্যন্ত। রাজ্যটি তার বৃষ্টিপাতের প্রায় 90% কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা থেকেই পেয়ে থাকে। অর্থাৎ দক্ষিণ, এই যে এটা দক্ষিণ দিক আর এটা পশ্চিম দিক, এই অঞ্চলের যে সাগর বা এখানে যদি বঙ্গোপসাগর থাকে, এই দিকটা আরব সাগর, এরকম একটা জায়গায় বঙ্গোপসাগর বা সাগরের উপর থেকে যে জলীয় বাষ্প পেয়ে সম্পৃক্ত হয়ে বাতাসটা এখানে আসে, সেই জায়গাটাতেই কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলের 80% বৃষ্টি ওই বায়ুর জন্যই কিন্তু হয়ে থাকে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় হচ্ছে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে। কেন, এই 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 কোশ্চেনটা তো মানে একটা কোশ্চেন আসতেই পারে যে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে অনেক জায়গায় অনেক বেশি বৃষ্টি হয়, তবে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে কেন বৃষ্টিপাত বেশি হয়? এর প্রথম এবং প্রধান ব্যাখ্যা যেটা, সেটা হচ্ছে বায়ু যখন একটা জায়গা থেকে বয়ে আসতে থাকে তখন সে কোথাও না কোথাও বাধা না পাওয়া পর্যন্ত কিন্তু সে চলতেই আছে। ঠিক আছে, তো এইবার আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই জায়গায় উপকূল, এই জায়গা থেকে যখন এইরকম একটা জায়গায় মানে পার্বত্য অঞ্চলটা আছে, আমরা যদি এরকম একটা জায়গায় এরকম একটা ইন্ডিয়ার ম্যাপ দেখি, যথেষ্ট বাজে এঁকেছি ম্যাপটা, তো এইখানে কিন্তু পার্বত্য অঞ্চল আছে আর এইখানে উপকূলবর্তী অঞ্চল আছে। ঠিক আছে, তো উপকূল বা সমভূমির ওপর দিয়ে যখন বায়ু যাচ্ছে, সেটা কিন্তু ফার্স্ট যে ধাক্কাটা মারবে সেটা হচ্ছে পাহাড়ে গিয়ে মারবে এবং পাহাড়ের কোলে, মানে পাহাড় তো এরকম উঁচু জায়গা, ধরো পাহাড় এরকম উঁচু জায়গা, এরকম একটা পাহাড় উঁচু জায়গা, এই যে পাহাড়ের এই জায়গাটায় এই একদম কোল বরাবর বা একদম গা বরাবর যেই স্থলভাগগুলো থাকবে, সেইখানে বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু সেই বৃষ্টিটা ঘটবে। তাই জন্য কি হয়, তোমরা একদম ম্যাপের সাথে খুব ভালো করে মিলিয়ে দেখবে জিনিসগুলো। মানে পাহাড়ের পাদদেশীয় অঞ্চল, অর্থাৎ যেখান থেকে মাউন্টেন্সটা শুরু হচ্ছে, আমরা যখন শিলিগুড়ি স্টেশনে নামলাম, শিলিগুড়ি স্টেশন থেকে যখন আমরা গাড়ি করে উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গের দিকে যেতে গিয়ে দেখবে একটা রেল লাইন পড়ে, একদম একটা আমার মানে মানে পুরো জিনিসটা পুরো মনে আছে, একটা রেল লাইন পড়ে। ওই রেল লাইনটা যখনই ক্রস করবে তখনই কিন্তু একদম মাউন্টেনটা আস্তে 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 শুরু হয়। এবং আমরা যে দার্জিলিংয়ে যাই, সে দার্জিলিংয়েও কিন্তু মাউন্টেনটা শেষ না, দার্জিলিং থেকেও আরও উপরে সিকিমে গিয়ে কিন্তু মাউন্টেন মোটামুটি অনেকটা হাইট নেয়। তার মানে কি, এই যে দার্জিলিং যে অঞ্চলটা, কার্শিয়াং যে অঞ্চলটা, অথবা শিলিগুড়ির কিছুটা অঞ্চল যেখান থেকে মাউন্টেন্সটা শুরু হচ্ছে, এই অঞ্চলগুলো কিন্তু একদম মানে পাহাড়ের পাদদেশ, মানে একদম স্টার্টিং আর কি মাউন্টেন যেখান থেকে। এই জন্য
প্রথম যে ধাক্কাটা আসে মৌসুমি বায়ুর, সেটা পাহাড় থেকে বেয়ে এসে ওই পাদদেশেই ধাক্কাটা খায়, ফলে ওখানেই কিন্তু বৃষ্টিটা হয়। তাই জন্য কি বলছে যে দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভারী বৃষ্টিপাত হয়, যার পরিমাণ 200 থেকে 400 সেন্টিমিটার। তার কারণ কি, ফার্স্ট ধাক্কাটাকে সেইখানে যে অঞ্চলগুলো আছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা ঘটাবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোতেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, যা প্রায় 200 সেমির কাছাকাছি। এটাতেও প্রচুর বৃষ্টিপাত হয়, উপকূল অঞ্চলে 200 সেমির কাছাকাছি বৃষ্টিপাত হয়। বদ্বীপ সমভূমি অঞ্চলে 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। কোথায় কোথায় কতটুকু বৃষ্টিপাত হয় সেটা জেনে রাখা ভালো। অর্থাৎ বদ্বীপ, আচ্ছা, আমরা যখন ভূমিরূপ পড়েছিলাম তখন ভূমিরূপে বলেছিলাম কোন কোন জায়গাগুলো বদ্বীপ। এইখানে কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াস ক্লাসের যে মানে কথাগুলো আছে সেগুলো কিন্তু কাজে লাগবে। তার কারণ এখানে যখন যদি আমি বলি যে বদ্বীপ সমভূমি অঞ্চলে, তার মানে বদ্বীপ সমভূমি অঞ্চল কোনগুলোকে বলা হবে, মানে নতুন বদ্বীপ, ক্ষয়কার্য বদ্বীপ এবং মৃতপ্রায় বদ্বীপ, এই 3 রকম বদ্বীপের ক্যাটাগরি আমরা পড়েছিলাম। এবং সেই অঞ্চলটা কিন্তু পুরোপুরি শুরু হচ্ছে একদম মুর্শিদাবাদ জেলার থেকে দক্ষিণ 24 পরগনার শেষ অবধি। এই জায়গাটা কিন্তু পুরোপুরি বদ্বীপ। এই অঞ্চলটাতে 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। অন্যদিকে পশ্চিমের মালভূমি মানে বাঁকুড়া, পুরুলিয়া, এই অঞ্চলগুলোতে এই যে একদম বলেই দিয়েছে, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় তুলনামূলক শুষ্ক থাকে এবং সেখানে 100 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। ঠিক আছে, জলপাইগুড়ির বক্সাদুয়ার রাজ্য সবচেয়ে বেশি বৃষ্টিপাত লাভ করে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন রাজ্য সবচেয়ে বেশি বৃষ্টিপাত লাভ করে? জলপাইগুড়ির বক্সাদুয়ার রাজ্য। পক্ষান্তরে বীরভূমের ময়ূরেশ্বরে কিন্তু সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। এই যে এমসিকিউ কোশ্চেন, এই যে পুরো নোটসের থেকে বেরোচ্ছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে। কি আছে এখানে হচ্ছে, বীরভূমের ময়ূরেশ্বর এমন একটা জায়গা যেখানে খুব কম বৃষ্টিপাত হয়, আর জলপাইগুড়ির বক্সাদুয়ার এমন একটা জায়গা যেখানে খুব বেশি বৃষ্টিপাত হয়। আর একটা জিনিস, সেটা হচ্ছে এইগুলোর সাথে সাথে কিন্তু প্রত্যেক বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং যে নিউজ থাকে সেটা কিন্তু ফলো করতে হবে। তার কারণ কোনো বছরে হয়তো ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গায় খুব বেশি বৃষ্টিপাত হলো, জেনারেলি সেখানে বৃষ্টিপাত হয় না। এইগুলো কিন্তু ইয়ার অনুযায়ী ভ্যারি করে। তো এইগুলো সিজন অনুযায়ী ভ্যারি করে, এগুলো কিন্তু তোমাকে একদম আপ টু ডেট থাকতে হবে। অর্থাৎ পার্টিকুলার যদি কোনো কোশ্চেন বলে যায় যে 2024 সালে কোথায় বেশি বৃষ্টিপাত মানে হয়েছে সেটা সংরক্ষণ করা হয়েছে বা সেটা রেকর্ড করা হয়েছে, তখন কিন্তু ওই 2024 সালের ওই জায়গাটার নাম বলতে হবে। তখন হয়তো বক্সাদুয়ার নাও হতে পারে সেই জায়গায়। এই জিনিসগুলো কিন্তু আপ টু ডেট রাখতে হবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে শরৎকাল, যাকে কী বলে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন, অটাম আর রিট্রিট মনসুন সিজন। আচ্ছা, যেই মৌসুমী বায়ুটা সমুদ্রের ওপর দিয়ে আসলো, সেই মৌসুমী বায়ুটা আবার এক সময় না এক সময় ফিরে যাবে। কেন ফিরে যাবে? তার কারণ ও জলীয় বাষ্প পুরো ভরে নিয়ে এসছে। দিয়ে বর্ষাকালে পুরো বৃষ্টি হলো, বর্ষাকালে পুরো বৃষ্টি হওয়ার পরে ওই মৌসুমী বায়ুর কিন্তু আর কোনো রকম কোনো জল নেই ওই হাওয়াটাতে। তো কি ওটা আবার ফিরে যায়। আচ্ছা, ফিরে যাওয়ার সময় কি হয়, সেপ্টেম্বর মাসের পরে এই যখন বৃষ্টি বা বর্ষাকালটা সেপ্টেম্বর মাস পর্যন্ত চললো, ঠিক সেই সেপ্টেম্বর মাসের পরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুনরায় সমুদ্রের দিকে ফিরতে শুরু করে। ঠিক আছে, এই মৌসুমী বায়ু আবার কি করে, আবার সমুদ্রের দিকে ফিরতে শুরু করে। একে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন বা ফিরে যাওয়া বলা হয়। একে কি বলা হয়? একে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন বা ফিরে যাওয়া। নভেম্বর মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এই প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন হয়। কোন সময় একদম শেষ হয়ে যায়? নভেম্বর মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই যে ফিরে যাওয়াটা, এই প্রক্রিয়াটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যায়, মানে ওই সময়টুকুর মধ্যে। এর ফলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন সৃষ্টি হয়। আমরা দেখেছি কি বেশিরভাগ টাইম উপকূল অঞ্চলে সাইক্লোন হয়, এবং টাইম কোনটা হয়? নভেম্বর, সেপ্টেম্বর, এই সময়টা কিন্তু হাইলি টাইম হচ্ছে সাইক্লোনের। তুমি চিন্তা করে দেখবে আমাদের যে বেশিরভাগ সাইক্লোনগুলো আছে সেগুলো কিন্তু উড়িষ্যা উপকূল, পশ্চিমবঙ্গ উপকূল, সুন্দরবন এই অঞ্চলে হয়, এবং সেটা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই কটা মাস জুড়েই কিন্তু হয়ে থাকে।
এর ফলে কি হয়, এর ফলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সাইক্লোন সৃষ্টি হয়, যা রাজ্যের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অংশকে প্রভাবিত করে এবং ভারী বৃষ্টিপাত ঘটায়। ঠিক আছে, এই ঘূর্ণিঝড়গুলোতে মূলত আশ্বিন, যেহেতু শরৎকালে হয়, শরৎকালটা বাংলার আশ্বিন মাস, ওই জন্য আশ্বিনের ঝড় বলে একে। কি বলে? আশ্বিনের ঝড় বলে। আচ্ছা, এরপরে আসে কি, এরপরে আসে শীতকাল বা কোল্ড ওয়েদার সিজন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের আংশিকভাবে উত্তর পূর্ব আয়নবায়ু অর্থাৎ নর্থ ইস্ট ট্রেড উইন্ডস এর প্রভাব থাকে। এই বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হওয়ার কারণে এতে কোনো জলীয় বাষ্প থাকে না। ফলস্বরূপ শীতের মাসগুলোতে সাধারণত কোনো বৃষ্টিপাত হয় না। এই ঋতুতে গড় তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। কেন বৃষ্টিপাত হয় না তার কিন্তু পুরোপুরি ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে, যেহেতু উত্তর ভাগ থেকে, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল থেকে, বা উত্তরের পার্বত্য অঞ্চল না বললে উত্তর ভারত অর্থাৎ ইউপি, বিহার, এই সমস্ত অঞ্চল থেকে যে বায়ুটা আসছে, সেই বায়ুটা যেহেতু স্থলভাগের ওপর থেকে আসছে, স্বাভাবিক তাতে কোনো জলীয় বাষ্প থাকবে না, সেই বায়ুটা হিউমিড হবে না। ফলে কি, সে বায়ু যেখান দিয়ে বয়ে যাবে সেখানেই কিন্তু কোনো রকম কোনো বৃষ্টিপাত হবে না। ওই জন্য বৃষ্টিপাত আমাদের এখানে শীতকালে একদম হয় না। এবং কি হয়, এই ঋতুতে গড় তাপমাত্রা কত থাকে? 7 ডিগ্রি সেলসিয়াস। 7 ডিগ্রি সেলসিয়াস থেকে কি 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করে, তাই তো? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে তাপমাত্রা বেশ খানিকটা কমে গেলেও এই অঞ্চলটি উত্তরের পার্বত্য জেলাগুলোর মতো এত ঠান্ডা হয়ে ওঠে না। আচ্ছা, পশ্চিমের মালভূমি অঞ্চলে তাপমাত্রা বেশ খানিকটা কমে গেলেও পশ্চিমের মালভূমি অঞ্চলে তাপমাত্রা কেন কমে যায় তার একটা কারণ বলি আমি, সেটা হচ্ছে মাটির কারণে। কারণ মাটি খুব তাড়াতাড়ি হিট ছেড়ে দেয় সেইখানকার মাটি। আর একটা হচ্ছে যে ওখানে গাছপালা নেই, গাছপালা যেখানে থাকবে না সেখানে খুব গরম হবে গরমকালে, আর খুব ঠান্ডা হবে শীতকালে। ওই জন্য কী হয়, যে ওই পশ্চিমের মালভূমি অঞ্চলটা উত্তরবঙ্গের যে সমভূমি, উত্তরবঙ্গের যে পার্বত্য অঞ্চল আছে সেই পার্বত্য অঞ্চলের মতো অত ঠান্ডা হয় না, কিন্তু কি হয়, কিন্তু বেশ ঠান্ডা হয়। আর দার্জিলিং, হিমালয়ের পার্বত্য অঞ্চলে এই সময় তীব্র শীত অনুভূত হয়। কোনো কোনো স্থানে মাঝে মধ্যে তুষারপাতও হয়ে থাকে। পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় তুষারপাত মাঝে মধ্যে হয়, খুব রেয়ার, অতটা বেশি হয় না। তবে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, গত বছর কিন্তু পুরুলিয়াতে দার্জিলিংয়ের থেকেও বেশি দার্জিলিংয়ের থেকেও কম টেম্পারেচার পুরুলিয়াতে কমেছে, সেটা কিন্তু রেকর্ড করা হয়েছিল। মানে এই জিনিসগুলো আমি বললাম না, ইয়ার অনুযায়ী চেঞ্জ হয়, সিজন অনুযায়ী চেঞ্জ হয়, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে কোন কাল আসে? এরপরে আসা হচ্ছে বসন্তকাল। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত সময়কাল হলো বাংলায় বসন্তকাল বলা হয়। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি, ঠিক মার্চের পরের থেকে এপ্রিল যখন পড়তে শুরু করে তখন কি হয়, তখন আবার গরমকালটা ফিরতে শুরু করে। এর গরমকালের ঠিক আগের সময়টা হচ্ছে বসন্তকাল। সংক্ষিপ্ত এই ঋতুতে আবহাওয়া অত্যন্ত মনোরম থাকে, তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি থাকে এবং ওর মধ্যে ওঠানামা করে, এবং সাধারণত কোনো বৃষ্টিপাত হয় না। বসন্তকালেও কিন্তু আমাদের এখানে কোনো রকম কোনো বৃষ্টিপাত হয় না। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে এটি সবচেয়ে আরামদায়ক ঋতু। আমাদের গরমকালে গরম, বর্ষাকালে বৃষ্টি হয় সারাদিন, শীতকালে ভালোই ঠান্ডা থাকে, এবং এমন একটা টাইম এই বসন্তকাল যেটাতে কিন্তু 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি টেম্পারেচার থাকে, যেটা একটা প্লেজেন্ট ওয়েদার। এই সময় রাতের দিকে হালকা ঠান্ডা ভাব থাকলেও দিনের বেলা কিন্তু বেশ মনোরম হয়। অর্থাৎ রাতের দিকে আমরা দেখি ফেব্রুয়ারি মাসে ঠান্ডা ঠান্ডা লাগে, একটা ঠান্ডা ওয়েদার থাকে, কিন্তু দিনের বেলাটা কিন্তু একটু গরম গরম লাগে, অথবা মনোরম টেম্পারেচার থাকে। তবে উত্তর ভারতে সৃষ্ট পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই সময় মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে দেখা যায়। আচ্ছা, পশ্চিমবঙ্গে আরও একটা জিনিসের জন্য বৃষ্টিপাত হয়, সেটা কি? সেটা হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমের অঞ্চল থেকে যে বায়ু আসে সেই বায়ুর কারণে কিন্তু বৃষ্টিপাত হয়, সেটাকে হচ্ছে বসন্তকালেই হয়, সেটাকে পশ্চিমী ঝঞ্ঝা ভাব বলা হয়। এবার আমরা দেখব পশ্চিমবঙ্গের মৃত্তিকা বা মাটি সম্পর্কে। এখানে একটা ম্যাপ আছে, এই ম্যাপে দেখা যাবে যে কোন কোন জায়গার মাটি কোন কোনটা। আমি এখানে পুরো জিনিসটা বলে দিচ্ছি। আচ্ছা, বিস্তৃত ভৌগোলিক বৈশিষ্ট্য, জলবায়ুর তারতম্য এবং উদ্ভিদের পারপার্শ্বিক মিথস্ক্রিয়ার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের মাটি কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। অর্থাৎ এইটা মালভূমি অঞ্চল, এইটা সমভূমি অঞ্চল, এইটা উপকূল অঞ্চল,
এইটাও একটা পার্বত্য, উত্তরবঙ্গের সমভূমি অঞ্চল এইটা, আর এইটা হচ্ছে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল। অর্থাৎ বিভিন্ন রকম মালভূমি বা ভূমি বৈচিত্র্য কিন্তু বিভিন্ন রকম আছে। ওই জন্য মাটিও কিন্তু বিভিন্ন রকম আছে। আচ্ছা, প্রথমে আমরা কি দেখব? প্রথমে হচ্ছে পার্বত্য বা অরণ্যের মাটি, মাউন্টেন অ্যান্ড ফরেস্ট সয়েল। মাউন্টেন ফরেস্ট সয়েল কোন জায়গাটায় আছে? এই যে এই ম্যাপের এই জায়গাটা দেখো, মাউন্টেন অ্যান্ড ফরেস্ট সয়েল। আমি লাল করে দিই এটা। এই যে মাউন্টেন অ্যান্ড ফরেস্ট সয়েল কিন্তু এই চত্বরটা জুড়ে আছে, একদম এই চত্বরটা জুড়ে কিন্তু মাউন্টেন অ্যান্ড ফরেস্ট সয়েল আছে। আচ্ছা, প্রাচীন বা পুরনো পলিমাটি সেটা কি? সেটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল সয়েল। ওল্ড অ্যালুভিয়াল সয়েল কি? আমরা দেখেছি যে উত্তরবঙ্গের যে সমভূমি আছে সেটা সমুদ্র থেকে অনেক দূরে, ওই জন্য ওটা কি, ওই জন্য ওটা এই অঞ্চলের মাটি কিন্তু অনেক অনেক প্রাচীন মাটি, তাই তো, তাই জন্য কি বলে এটাকে ওল্ড অ্যালুভিয়াল সয়েল বলে। একদম এই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল শেষ হলো, এখান থেকে উত্তরবঙ্গের সমভূমি একদম এই রকম সমভূমি মুর্শিদাবাদ পর্যন্ত, মোটামুটি মুর্শিদাবাদ পর্যন্ত এই অঞ্চলটাকে কিন্তু ওল্ড অ্যালুভিয়াল সয়েলের অন্তর্গত। আচ্ছা, নবীন বা নতুন পলিমাটি বোঝা যাবে এই যে নিউ অ্যালুভিয়াল সয়েল। নিউ অ্যালুভিয়াল সয়েল কি? তুলনামূলক নতুন, মানে এইখানে তো মাটি তৈরি হচ্ছে এখনও, উপকূল অঞ্চলে এখনও মাটি তৈরি হচ্ছে, উপকূলের মাটি ওটা। সেই মাটি যখন আস্তে আস্তে বদ্বীপ অঞ্চলের মধ্যে ঢুকে যাবে, এইটা হচ্ছে মোটামুটি নতুন বদ্বীপ অঞ্চলের মাটি, ওই জন্য এটাকে কি বলে? নিউ অ্যালুভিয়াল সয়েল বলে। যেটা হচ্ছে নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু উত্তরাংশ এবং উত্তর চব্বিশ পরগনা জুড়ে আছে, আর এইখানে হাওড়ার কিছু অংশ আছে। এটা হচ্ছে এইটুকু পর্যন্ত। আচ্ছা, এবার আসে কি? লাল মাটি। এই যে মাঝখানের যে প্যাচটা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের একদম মিডিল দিয়ে যে প্যাচটা, অর্থাৎ এই যে বীরভূম থেকে শুরু করে বাঁকুড়া, এটা হচ্ছে মালভূমি অঞ্চল চলে গেল, আবার এই দিকে হচ্ছে সমভূমি অঞ্চল। তাহলে কি এই মাঝখানের ডিস্ট্রিক্টগুলো, এই ডিস্ট্রিক্টগুলো, এর মধ্যে কোন পড়ে? মেদিনীপুর পড়ে, পশ্চিম মেদিনীপুর পড়ে, বাঁকুড়া পড়ে, বীরভূম পড়ে। এই তিনটে ডিস্ট্রিক্টের মাটি কিন্তু লাল মাটি বলে। এর বৈশিষ্ট্য হচ্ছে এই মাটিগুলো হচ্ছে লাল। আচ্ছা, ল্যাটেরাইট মাটি কি? ল্যাটেরাইট মাটি কোন জায়গাটা? ল্যাটেরাইট মাটি হচ্ছে এই যে মালভূমি অঞ্চলটা, পুরুলিয়ার যে মালভূমি অঞ্চলটা, সেই মালভূমি অঞ্চলটার মাটিগুলো কিন্তু ল্যাটেরাইট মাটি বলে। আর লবণাক্ত মাটি, এটা মানে কমন সেন্স ইউজ করলেই বোঝা যাবে, লবণ যেখানে থাকবে, লবণ একমাত্র সমুদ্র অঞ্চলেই থাকবে। ওই জন্য দক্ষিণ চব্বিশ পরগনার যে পুরো অঞ্চলটা, দক্ষিণ চব্বিশ পরগনার পুরো অঞ্চলটা, এবং এই যে এইখানে ইস্ট মেদিনীপুর আছে, এইখানে দীঘা আছে, ঠিক আছে, এরকম একটা জায়গায় দীঘা আছে। এই যে ইস্ট মেদিনীপুরের পুরো যে জায়গাটা এবং দক্ষিণ চব্বিশ পরগনার যে জায়গাটা, সেটা হচ্ছে লবণাক্ত মাটি। এবার প্রত্যেকটা মাটির সম্পর্কে আমরা কিছু কিছু পড়ব। পার্বত্য অঞ্চলের মাটি সম্পর্কে দেখতে গেলে পশ্চিমবঙ্গের উত্তর বা পার্বত্য অঞ্চলের মাটি দেখা যায়, এই যে এই অঞ্চলটাতে মাটি দেখা যায়, আগ্নেয় ও রূপান্তরিত শিলার আবহাওয়া বিকারের ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে এই মাটি গঠিত হয়েছে। এই মাটি কি কম উর্বর এবং রঙের দিক দিয়ে কালো হয়। এই মাটি কি হয়? কম উর্বর হয় এবং রঙের দিক দিয়ে মাটিটা হচ্ছে কালো হয়। আগ্নেয় ও এই মাটি কম উর্বর এবং রঙের দিক দিয়ে কালো। চা, আনারস, কমলালেবু, নাশপাতি চাষের জন্য এই মাটি বেশ উপযোগী। যেহেতু এই মাটি কালো হয়, কি উর্বর খুব একটা হয় না, কালো মাটি, এই পার্বত্য অঞ্চলের মাটি কিন্তু খুব একটা উর্বর না। এখানে মেনলি কিছু কিছু ফসল হয়, যেমন হচ্ছে চা, আনারস, কমলালেবু এবং নাশপাতি, এই কটা ফসলই কিন্তু এখানে হয়, এর বেশি কোনো ফসল এখানে চাষ হয় না। আচ্ছা, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেহেতু আমরা উত্তরবঙ্গের মাটির সম্পর্কে পড়ছি, উত্তরবঙ্গের মাটির একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, সেখানে একটা চাষের একটা পদ্ধতি আছে, সেটা সম্পর্কে পড়ব। সেটা হচ্ছে ঝুম চাষ বলা হয়। ঝুম চাষটা কি? শিফটিং কাল্টিভেশন বা স্ল্যাশ অ্যান্ড বার্ন, হচ্ছে পাহাড়ি বা উপজাতীয় অঞ্চলে প্রচলিত এক ধরনের প্রাচীন কৃষি পদ্ধতি। এতে পাহাড়ের নির্দিষ্ট এলাকার জঙ্গল কেটে পুড়িয়ে পরিষ্কার করে সাময়িক চাষ করা হয়। মাটির উর্বরতা কমে গেলে কৃষক ওই স্থান ত্যাগ করে অন্য জায়গায় চলে যায় এবং নতুনভাবে আবার ওই প্রক্রিয়া শুরু হয়। ব্যাপারটা আমি বুঝিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে পাহাড়ি অঞ্চলে তো নর্মাল গাছের থেকে জঙ্গল বেশি, যেহেতু বৃষ্টিপাত বেশি হয়। এবার সেখানে কি হয়? সেখানে জমি কম উর্বর হয়, অর্থাৎ কোনো পাহাড়ি অঞ্চলে দেখা গেল কোনো একটা ছোট্ট জায়গার জমি একটু বেশি উর্বর আছে, তো চাষি কী করবে? চাষি ওই অঞ্চলের যে জঙ্গলটা আছে সেই জঙ্গলটা কাটবে। সেই জঙ্গলটা কাটার পরে সেই জঙ্গলটা পরিষ্কার করার ফলে কী করবে? সেইখানে চাষ করবে, এবং সেইখানে চাষ করার ফলে সেই মাটির যখন উর্বরতা হ্রাস পাবে তখন সেখানে কিন্তু আর চাষ হবে না।
ফলে কি করবে, কৃষক ওই জায়গাটা ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় গিয়ে সেই জঙ্গলটা কাটবে, সেই জঙ্গলটা কেটে আবার পুরাবে, সেই জঙ্গলগুলো পুড়িয়ে আবার সেই জায়গাটা ফাঁকা করে কিন্তু চাষ করবে। এই যে এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে ঝুম চাষ। ঝুম চাষের বৈশিষ্ট্য কী কী? ঝুম চাষের জমি নির্বাচন ও পরিষ্কার করা, মানে আমি কখন কাটবো, মানে কখন জঙ্গলটা পরিষ্কার করব, কখন কোন সময় সেই জমিটা নির্বাচন করব, এই প্রত্যেকটা কিন্তু স্টেপ আছে, সেগুলো বছরের একটা নির্দিষ্ট সময় হয়। আচ্ছা, জমি নির্বাচনে পরিষ্কার কখন করতে হবে? যখন হচ্ছে বছরের শুরুতে পৌষ মাঘ মাসে পাহাড়ের ঢালের একটি নির্দিষ্ট অঞ্চল নির্বাচন করা হয়, যেখানে গাছপালা ও ঝোপঝাড় কেটে ফেলা হয়, ঠিক আছে, কেটে জ্বালিয়ে ফেলা হয়, এবং গাছ কাটার ফলে গাছপালা শুকিয়ে গেলে ফাল্গুন চৈত্র মাসে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। ফাল্গুন চৈত্র মাসে এই যে ঝোপঝাড়গুলো, এগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়, এবং এই পোড়া গাছের ছাই প্রাকৃতিক সার হিসাবে আবার মাটিতে মিশে যায়। আবার তো এরপরে কী হয়, এরপরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কী হয়, যখন বৃষ্টি শুরু হয়, গরমকালে যখন বৃষ্টি শুরু হয় পার্বত্য অঞ্চলে, তখন কি ছুঁচলো দা বা লাঠি দিয়ে মাটিতে গর্ত করে একসঙ্গে ধান, ভুট্টা, তুলা, শাকসবজি, আদার বীজ বোনা হয়। যেহেতু পার্বত্য অঞ্চলের মাটি খুব একটা বেশি উর্বর হয় না, ওই জন্য সমস্ত বীজ একবারেই কিন্তু সেখানে বুনে দেওয়া হয়, তাতে যতটুকু চাষ করা যায় আর কি, সেই মাটিটাকে যতটুকু কাজে লাগানো যায়। আচ্ছা, স্থানান্তর। এই জমিতে সাধারণত 2 থেকে 3 বছর ফসল ফলানোর পরে মাটির উর্বরতা কমে যায়। একবার চাষি যদি সেই জমিটাকে পরিষ্কার করে চাষ করলো, হয়তো 2বার ফসল ফলাতে পারবে, তারপরে কিন্তু সেই উর্বরতাটা কিন্তু কমে যাবে। তখন কৃষকেরা কি করবে? তখন কৃষকেরা ওই জমি ফেলে রেখে নতুন কোনো পাহাড়ি জমিতে স্থানান্তরিত হয়। কেন? তার কারণ পাহাড়ে তো কোনো জায়গায় নতুন করে ওই জমিটা আর উর্বর করা যাবে না, চাষও করা যাবে না, এবং সেখানে তার বিকল্প পদ্ধতি হিসেবে তাকে অন্য একটা জমি দেখতে হবে, ঠিক আছে। এটি মূলত উত্তর ভারত, যেমন হচ্ছে আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, বাংলাদেশের পার্বত্য অঞ্চল যেমন চট্টগ্রাম, বাদারবন, রাঙামাটি, গাছাখড়ি, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান জীবিকা ও ঐতিহ্য। তাহলে এগুলো কোথায় কোথায় দেখা যায়? আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল, যেগুলো মেনলি চট্টগ্রাম, বাদারবন, এই সমস্ত অঞ্চলগুলো, এইগুলো কিন্তু দেখা যায়। এর সুবিধা ও বৈশিষ্ট্য কী কী, মানে কী কী সুবিধা আছে? এই সুবিধা হচ্ছে একই জমিতে মিশ্র ফসল, যেমন ধান, ভুট্টা, তুলা, কি কি একই, যখন মানে চাষি জমিটা পরিষ্কার করে, তার কাছে তো কোনো অপশান নেই যে বছরের এই সময়টা আমি ধান চাষ করব, এই সময়টা আমি গম চাষ করব, এই সময়টা আমি ভুট্টা চাষ করব, তার কাছে কিন্তু কোনো অপশান নেই। তার কাছে একটাই অপশন, পাহাড়, আমি এইটুকু জমি পেয়েছি, কেটে ফেটে পরিষ্কার করে সেই জমিটাতে আমাকে কাজে লাগাতে হবে। ওই জন্য চাষি কী করে, সমস্ত বীজ একবারে বুনে দেয়, তাতে যে যতটুকু যা হলো। এবং পাহাড়ে যদি তোমরা কোথাও বেড়াতে যাও, দেখবে পাহাড়ে যদি কোনো রেস্টুরেন্ট থাকে বা কোনো দোকান থাকে, একদম ছোট্ট ছোট্ট জায়গা, আমাদের সমতলে আমরা যতটুকু জায়গাতে একটা বারান্দা হিসেবে একটা ব্যালকনি হিসাবে ইউজ করি, ওরা সেই অতটুকু জায়গার মধ্যেও কিন্তু চাষ করে। তার কারণ ওখানে এই কমিউনিকেশন খুব বাজে, এবং দক্ষিণবঙ্গ বা সমভূমি অঞ্চল থেকে সবজি নিয়ে যাওয়াটা খুব কস্টলি, ওই জন্য ওরা কিন্তু যতটুকু এরিয়া পায় ততটুকু এরিয়ায় কিন্তু চাষ করে। এবার কি ফলে, এবং একসাথে জন্মানো যায়, যেহেতু তারা সমস্ত বীজ একবারে বপন করে, ওই জন্য ধান, ভুট্টা, তুলা বা বিভিন্ন রকম যেগুলো হয়, সেগুলো শাকসবজি, সেগুলো কিন্তু তারা একবারেই পেয়ে যায়। প্রথাগতভাবে দীর্ঘ বিরতি দিয়ে চাষ করলে জমির উর্বরতা ও জীববৈচিত্র্য বজায় থাকে। সেটা কি? এরা কিন্তু প্রথাগতভাবে চাষ সেরকম একটা করতে পারে না। আচ্ছা, চ্যালেঞ্জ কী কী? অতিরিক্ত জনসংখ্যার চাপে ফাঁকা জমি পাওয়া যায় না। এখন পাহাড় অঞ্চলেও মানে লোকজন যা যাচ্ছে, তাদের জমি কমে যাচ্ছে, এবং কি হয়, এখানে ভূমিক্ষয় বৃদ্ধি পাচ্ছে, বনভূমি ধ্বংস হচ্ছে, এবং সামগ্রিক উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট দিয়ে বলি। আমরা এই বছরই মার্চ মাসে গুরুদম্বার লেক গেছিলাম। তো গুরুদম্বার লেক যাওয়ার সময় আমরা যে রাস্তা দিয়ে গেছি, আসার সময় কিন্তু সেই রাস্তা নেই। মানে আমরা বাড়ি চলে আসার পরে 2 দিন পরে যে নিউজ দেখেছি, সেটাতে দেখেছি যে সেই রাস্তা একদম ধসে গেছে। এই যে অতিরিক্ত জনসংখ্যার চাপের ফলে বিভিন্ন ট্যুরিস্ট প্রপার্টি তৈরি হচ্ছে। ট্যুরিস্ট প্রপার্টি কোথায় তৈরি হবে? পাহাড়ে জঙ্গল কেটেই তৈরি হবে, এবং সেই জঙ্গল যখনই কাটবে, গাছের শিকড় সেই মাটি কিন্তু ধরে রেখেছিল, গাছের শিকড় একদম জালের মতো সেই মাটি ধরে রেখেছিল।
ফলে কি হবে, সেই পাথরের দুটো পাথরের মাঝখানের বা কোনো কোনো জায়গায় ভঙ্গুর মাটি সেটা কিন্তু লুজ হয়ে যাবে সেই গাছটা না থাকার কারণে। তার ফলে যখন বৃষ্টি হবে তখন সেই ভঙ্গুর মাটিটা কিন্তু ধুয়ে চলে যাবে, এবং সেই একটা জায়গায় যদি হঠাৎ করে গ্যাপ হয়ে যায় তাহলে দেখা গেল একটা কোনো বড় পাথরের চাই আছে বা কোনো বড় একটা জায়গা আছে, সেটাও কিন্তু ধসে যেতে পারে। এইটাই হচ্ছে খুব সমস্যা এখন পাহাড়ে, কারণ পাহাড়ে এখন ল্যান্ডস্লাইড প্রচুর হচ্ছে, প্রচুর। আর এর জন্য অনেক মানুষ মারাও যাচ্ছেন, অনেক ল্যান্ড ধসে চলে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু বন্ধ করা উচিত, এবং এর জন্য শুধুমাত্র চাষ না, এর জন্য সমগ্র মাউন্টেন অঞ্চলের যে পরিবেশ সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই তো গেল ঝুম চাষ। এবং ঝুম চাষের অসুবিধা কি? ঝুম চাষ স্থানান্তরিত চাষের প্রধান অসুবিধা হলো এতে ব্যাপকভাবে বন উজাড় হয়ে যায়। ব্যাপকভাবে বন উজাড় হয়ে যায় মানে কি, পাহাড়ের একটা নির্দিষ্ট জলবায়ু আছে এবং নির্দিষ্ট নিয়ম আছে, এবং আমরা যদি সেই নিয়মটা না মেনে যদি সেই পাহাড়ি অঞ্চলের বনভূমি কেটে দিয়ে সেখানে যদি আমরা চাষ শুরু করি, তাহলে সেখানে যে জীববৈচিত্র্য, সেখানের যে ক্লাইমেট ব্যাপারটা, সেইগুলো কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হবে। এবং চেঞ্জ হলে কী হবে, মাটির উর্বরতা নষ্ট হয়ে যাবে। ফলে কী হবে, এবং বৃষ্টির পানিতে পাহাড় ক্ষয় হবে। কি হবে, একটা চাষ যখন আমি করব, একটা বড় গাছ কেটে একটা জমি ফাঁকা করে সেখানে আমি চাষ করছি, যেই চাষ করব যেই সবজিটা, তার মাটি ধরে রাখার ক্ষমতা বেশি না একটা বড় গাছ যেটা আমি কেটে পরিষ্কার করে দিয়ে সেখানে চাষ করছি, তার মাটি ধরে রাখার ক্ষমতা বেশি? অবশ্যই সেই বড় গাছটার। তো ফলে কী হবে, আমরা যদি বন জঙ্গল কাটা শুরু করি তাহলে কিন্তু সেখানে ল্যান্ডস্লাইড হওয়ার খুব চান্স থাকবে, এবং পাহাড়ের জমির সমস্যা কিন্তু প্রচণ্ডভাবে হবে। ঝুম চাষের উল্লেখযোগ্য অসুবিধাগুলির নিচে পয়েন্ট আকারে দেওয়া হলো। আচ্ছা, মাটির উর্বরতা হ্রাস পায়, এটা আমরা দেখলাম। গাছপালা পুড়িয়ে ছাই করার মাধ্যমে উর্বরতা বাড়ানো হলেও ক্রমাগত চাষের ফলে মাটির পুষ্টি উৎপাদন ফুরিয়ে যায়, ফলে জমি ফেলে রাখার সময় কমে যাওয়ায় মাটি তার স্বাভাবিক উর্বরতা ফিরে পায় না। অর্থাৎ মানুষ একটা চাষ করার পরে যেখানে 6 মাস জমি ফেলে রাখার কথা, সেখানে সে 2 মাস জমি ফেলে রাখছে, তারপরে আবার চাষ শুরু করছে। এইভাবে কিন্তু মাটির যে স্বাভাবিক উর্বরতা সেটা কিন্তু ফিরে পায় না। মাটি ক্ষয়, ভূমিধস নিয়ে তো আলোচনা করলামই। পাহাড়ি ঢালের মাটি আলগা করে চাষ করায় বৃষ্টির পানিতে উপরিভাগের উর্বর মাটি সহজেই ধুয়ে যায়, যা অনুর্বর জমিতে পরিণত হয় এবং ভূমির ধস বাড়ায়। জীববৈচিত্র্য ধ্বংস করা, নতুন জমির সন্ধানে জঙ্গল কেটে পুড়িয়ে পরিষ্কার করতে হয়। এর ফলে বনাঞ্চল কমে যায়, যার ফলে বন্যপ্রাণীর আবাসস্থল প্রাকৃতিকভাবে মারাত্মকভাবে ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। একটার সাথে আর একটা কিন্তু লিঙ্ক আছে। যদি আমি জঙ্গল কেটে দিই, ভূমিধস নামলে সেখানকার প্রাণী থাকতে পারবে না। এইরকমভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু একটার পর একটা লিঙ্ক আছে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই আমাদের প্রয়োজন মতো চাষ করা উচিত, কিন্তু সবটাই কিন্তু লিমিট রেখে। পরিবেশ দূষণ, বনভূমি পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়া বায়ু দূষণ সৃষ্টি করে, এবং গাছপালা ধ্বংস করার ফলে কার্বনের সঞ্চয় ক্ষমতা হ্রাস পায়। আমাদের উদ্ভিদ যে কার্বনটা সঞ্চয় করে রাখে সেটা বাতাসের যাতে ছড়িয়ে না যায়, সেই কাজটাই তো উদ্ভিদ করে। কিন্তু যদি গাছপালাই কেটে ফেলি, তাই কিন্তু সেই কার্বন সঞ্চয়ের ক্ষমতা হ্রাস পাবে। ফলে আমাদের কিন্তু কী হবে, পরিবেশ দূষণ হবে। অর্থনৈতিক সংকট কি, দীর্ঘমেয়াদী জমি উৎপাদন ক্ষমতা এতটাই কমে যাবে যে এক পর্যায়ে ওই জমিতে চাষ অসম্ভব হয়ে পড়বে। যখন দীর্ঘমেয়াদী আমরা জমি তৈরি করব, তখন কি হয়, চাষাবাদ কিন্তু থাকবে না আর। কেন? কারণ ওই জমির উর্বরতা তো একটা সময় কি একেবারে শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি আবার মাটি নিয়ে। সেটা হচ্ছে যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় 2550 মিটার উচ্চতায় এই মাটি পাওয়া যায়। আমরা আবার আগের পয়েন্টে চলে আসি। সেটা হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত এই পার্বত্য অঞ্চলের মাটি পড়ছিলাম, তার মাঝখানে ঝুম চাষটা পড়লাম, আবার এই পার্বত্য অঞ্চলের মাটি। ঠিক আছে, কোথায় এই পার্বত্য অঞ্চলের মাটি কোথায় পাওয়া যায়? 2550 মিটারের উচ্চতায় এই মাটি পাওয়া যায় পার্বত্য অঞ্চলের ঠিক নিচে, অর্থাৎ ডুয়ার্স এলাকায় ঘন অরণ্য রয়েছে, যা অরণ্যের মাটি দিয়েই গঠিত। যা এই অঞ্চলের মাটি দিয়েই কিন্তু এই ডুয়ার্সের অরণ্য গঠিত। এই অরণ্যের মাটিতে অম্লীয় হিউম্যাস বা অ্যাসিডিক হিউম্যাস থাকে। এর ক্ষারীয় বিনিময় ক্ষমতা কম হয়। কি হয়, এর বেস এক্সচেঞ্জ ক্যাপাসিটি সেটা কম হয়। কিছু কিছু এলাকায় এই অরণ্যের মাটি বালুকাময় ও নুড়িযুক্ত হয়, যা সমভূমির মাটির চেয়ে অনেক বেশি স্থূল মোটা দানার হয়ে থাকে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় এই মাটি দেখা যায়।
তরাই অঞ্চলে উপস্থিত থাকার কারণে অরণ্যের মাটিকে তরাই মাটিও বলা হয়। কারণ এই অঞ্চলে পর্বত, নদী নালা আছে, নদী নালা সেই ছোট ছোট পর্বতের পাথর বয়ে নিয়ে আসে, ফলে সেইখানে মাটির ভেতরের গ্যাপ অনেক থাকে, মাটির জলধারণ ক্ষমতা খুব একটা বেশি থাকে না। এইগুলো হচ্ছে মোটামুটি পার্বত্য অঞ্চলের মাটির বৈশিষ্ট্য। আচ্ছা, পুরনো পলি মাটি যেটা হচ্ছে ওল্ড অ্যালুভিয়াল। ওল্ড অ্যালুভিয়াল কোন জায়গাটা বলবো? সেটা হচ্ছে এই যে উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই অঞ্চলের মাটিটা নিয়ে এবার আলোচনা করবো, তাই তো? এই মাটি বয়সের দিক দিয়ে তুলনামূলকভাবে প্রাচীন এবং একে ভাঙর বলা হয়। একে কি বলা হয়? একে ভাঙর বলা হয়। গঙ্গা নদীর উত্তরে অবস্থিত উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব বীরভূম এবং মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূমের কিছু অংশ জুড়ে এই মাটি বিস্তৃত। তাহলে এই বিস্তার কোনটা? উত্তর দক্ষিণ দিনাজপুর, গঙ্গার উপরিভাগ এবং এই অঞ্চলটা জুড়ে বিস্তৃত, এবং বীরভূম, বাঁকুড়ার বাংলার বরেন্দ্রভূমি অঞ্চলটি আংশিক ল্যাটেরাইট বা পুরনো পলিমাটি দিয়ে গঠিত। ধান, গম এবং আখ চাষের জন্য এই মাটি অত্যন্ত উপযোগী। এই মাটিতে কি চাষ ভালো হয়? এই মাটিতে ধান, গম এবং আখ চাষ। অর্থাৎ বর্ধমান যে ডিস্ট্রিক্টটা, আমরা যাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলি, সেই বর্ধমান ডিস্ট্রিক্টের বেশিরভাগ মাটি কিন্তু এই মাটি। এটা কি? এটা পুরনো ওল্ড অ্যালুভিয়াল মাটির প্যাচের মধ্যে পড়ে এইটা। এই জন্য বর্ধমান অঞ্চল বা মুর্শিদাবাদ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ধান হয়। এই মাটির গঠন সাধারণত এঁটেল বা কাদা মাটি প্রকৃতির হয়। এটি অম্লীয়, অর্থাৎ কিছুটা অ্যাসিড থাকে। এই মাটিতে কি থাকে? প্রচুর পরিমাণে পটাশ ও ফসফরাস থাকে। এছাড়া মাঝারি পরিমাণে নাইট্রোজেনে এবং হিউমাস থাকে। তাই এই কটা জিনিস থাকার কারণে এইগুলো ধান চাষের পক্ষে কিন্তু প্রচণ্ড উপযোগী। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে নতুন পলিমাটি বা নিউ অ্যালুভিয়াল সয়েল, তাই তো? এই মাটি প্রাচীন পলিমাটির চেয়ে তুলনামূলক নতুন এবং এদেরকে খাদার বলা হয়। আচ্ছা, কোন মাটিকে কি বলা হয় সেটা কিন্তু এখান থেকে মনে রাখতে হবে। এই মাটি প্রাচীন পলিমাটির চেয়ে তুলনামূলকভাবে নতুন এবং খাদার বলা হয়। এই মাটি নদীগুলোর তীরবর্তী অঞ্চলে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? নদী তীরবর্তী অঞ্চলে এই মাটি পাওয়া যায়। গঠনের দিক দিয়ে এই মাটি বেলে দোআঁশ টাইপের থেকে এঁটেল প্রকৃতির হয়ে থাকে। নতুন পলিমাটি নিউ অ্যালুভিয়াল সয়েল কোনটা? আমাদের যে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এই চত্বরের মাটির কথা বলছি কিন্তু, ঠিক আছে? পশ্চিমবঙ্গের কোথায় হয়? পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে, যেমন ভাগীরথী নদীর দক্ষিণ থেকে শুরু করে হুগলি নদীর মোহনা পর্যন্ত এই নতুন পলিমাটি দেখা যায়। মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় এই নতুন পলিমাটি দ্বারা গঠিত। যেহেতু বলেছে নদীর আশেপাশের অঞ্চল, আমাদের নদিয়া থেকে শুরু করে এই হুগলির এই অঞ্চলটা, ওই জন্য এখানে কিন্তু এই মাটি পাওয়া যায়। ধান, গম, পাটের জন্য এই মাটি খুব উপযোগী। বন্যার সময় প্রতি বছর নতুন জৈব পদার্থ জমা হওয়ার কারণে এই মাটি প্রাকৃতিকভাবে অত্যন্ত উর্বর। এই যে এইখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি? বন্যার সময় প্রতি বছর নতুন জৈব পদার্থ জমা হওয়ার কারণে। এই পয়েন্টটা বলে দিই। দেখো, মেনলি কোথায় বন্যা হয়? বন্যার জলটা কিন্তু, অনেকে বলবে যে পাহাড়ে বন্যা হয়। পাহাড়ে কিন্তু বন্যার জলটা স্টে করে না। বন্যার জলটা আলটিমেটলি স্টে করে কোথায়? পাহাড়ে প্রচুর বৃষ্টি হলো, নদী উপচে পড়ে জল নেমে আসার পরে হয় ওই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার এই অঞ্চলটাই বন্যা হবে। অথবা সেই অঞ্চল থেকেও যখন জলটা নামছে নিচের দিকে, তখন কোথায় হবে? তখন হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, বর্ধমান, এই অঞ্চলটুকু আছে, এই অঞ্চলটাতে কিন্তু বন্যা হবে। এবং বেশি টাইম জলটা থাকে কিন্তু এই অঞ্চলটা জুড়েই। ফলে কি হয়? একদম উত্তরবঙ্গের থেকে যা উর্বরতা সঞ্চয় করে নিয়ে এসছে সমস্তটা কিন্তু, যেহেতু জলটা এখানে স্টে করে, ওই জন্য এইখানকার মাটিতে কিন্তু এই পুরো উর্বর জিনিসটা জমা হয়ে যায়। ফলে এইখানকার মাটি কিন্তু প্রচণ্ড হিউমাস থাকে এবং প্রচণ্ড উর্বর থাকে, যেটা প্রাকৃতিকভাবেই হয়, যেটা কিন্তু আমাদের কিছু করতে হয় না। ওই জন্য এখানে কিন্তু চাষবাসটাও ভালো হয়। আচ্ছা, এরপরে আসি লাল মাটি বা রেড সয়েলে। এটি বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর এবং মালদা ও দিনাজপুরের কিছু অংশে পাওয়া যায়। লাল মাটি কোথায় কোথায় পাওয়া যায়? বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর ও মালদা, উত্তর দিনাজপুরের কিছু অংশে। ফেরাস অক্সাইড, অর্থাৎ এই লাল মাটি কেন লাল মাটি হয়? ফেরাস অক্সাইড বা লোহার কণার উপস্থিতি থাকার জন্য এই মাটি কিন্তু লাল হয়। লালচে বাদামি থেকে লালচে কালোও হয়ে থাকে।
এর জল ধারণ ক্ষমতা কম, অর্থাৎ মাটিতে জল দিলে সাথে সাথে টেনে নেবে। এতে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণও কম থাকায় এবং পটাশ ও চুনের পরিমাণ বেশি থাকে। কি থাকে? নাইট্রোজেন ও ফসফেটের পরিমাণ কম থাকে। নাইট্রোজেন যেটা চাষবাসের জন্য বেশি প্রয়োজনীয় সেই জিনিসটা কম থাকে, এবং পটাশ ও চুনের পরিমাণ বেশি থাকে। চুন যদি কোথাও বেশি থাকে, চুন তো গাছের খাদ্য না, ওই জন্য গাছ, চুনের জন্য গাছ নষ্ট হয়ে যায়, ওই জন্য এই মাটিতে কিন্তু খুব একটা গাছ জন্মায় না। এই মাটি মৃদু অম্লীয় থাকে এবং চাষের জন্য এতে নাইট্রোজেন ও ফসফেট জাতীয় সার প্রয়োজন হয়। যেহেতু যদি আমরা চাষ করতে যাই, অর্থাৎ বাঁকুড়া বা এই অঞ্চলে যারা যারা চাষ করবে তারা তো সব জায়গায় তো চাষ করতেই হবে, এমন তো না যে সমস্ত সবজি বা সমস্ত কিছু নদিয়া জেলা, বর্ধমান জেলা থেকেই আসবে। তো এই অঞ্চলে যেহেতু নাইট্রোজেনের কম থাকে, যেহেতু ফসফেট কম থাকে, সেহেতু এই অঞ্চলে চাষ করতে গেলে কিন্তু এদেরকে আলাদা করে নাইট্রোজেন এবং ফসফেট সার প্রয়োগ করতে হবে মাটিতে। প্রাকৃতিকভাবে এই মাটি অনুর্বর প্রকৃতির। যদি সার প্রয়োগ না করা হয় তাহলে কিন্তু মাটি খুব অনুর্বর থাকে। জলসেচের সাহায্যে এই মাটিকে কৃষিকাজ করা হয়। এই মাটির প্রধান ফসল হলো ধান। কি? এই মাটির প্রধান ফসল হচ্ছে ধান, তাই তো? শুধুমাত্র একটা জিনিসই খুব ভালো হয়, সেটা হচ্ছে ধান। এরপরে হচ্ছে ল্যাটেরাইট মাটি। এই মাটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পাওয়া যায়। বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর এবং বরেন্দ্রভূমি ও মধুপুরের অরণ্য অঞ্চলের কিছু এলাকায় এই মাটি দেখা যায়। এই মাটির রং কী হয়? এই মাটির রঙও লাল হয়। এটি একটি অনুর্বর মাটি, তবে সঠিক জলসেচের মাধ্যমে এই মাটিতে সামান্য পরিমাণ চাষবাস ও গাছপালা লাগানো সম্ভব। ল্যাটেরাইট মাটি কোথায় দেখা যায়? একদম পুরুলিয়া জেলায়। এই যে এটা হচ্ছে পুরুলিয়া জেলা, এটা হচ্ছে ল্যাটেরাইট সয়েল। এখানে কিন্তু গাছপালা একদমই কম, শুধুমাত্র বন জঙ্গল আছে, চাষবাস কিছুই হয় না, মানে মাটির কোনো উর্বরতাই নেই আর কি। ল্যাটেরাইট মাটিতে মাটি অম্লীয়, অ্যাসিড বেশি থাকলে চাষ হবে না, এবং জৈব পদার্থ ক্যালসিয়াম, ফসফেট, নাইট্রোজেনের পরিমাণ খুব কম। যেগুলো গাছের লাগে বা একটা উদ্ভিদ জন্মাতে গেলে যেগুলো লাগে, জৈব পদার্থ লাগবে, ক্যালসিয়াম, ফসফেট, নাইট্রোজেন, এগুলো কিন্তু খুব কম পরিমাণে থাকে। মৃত্তিকা ক্ষয় এবং পুষ্টির ক্ষরণ, লিচিংয়ের মাধ্যমে এই মাটি অনুর্বর হয়ে পড়ে। এই মাটির যেহেতু টাইটনেস নেই, অর্থাৎ মাটি পাথুরে মাটি, জৈব পদার্থ নেই, টাইট না, জল ধরে রাখতে পারে না, ফলে মাটি কিন্তু লুজ হয়। যেহেতু মানে একটু বৃষ্টিপাত বা একটু কিছু হলেই কিন্তু মাটি ক্ষয়ে চলে যাবে, তাই তো? এরপরে কি? এরপর হচ্ছে কাদাটে লবণাক্ত মাটি, অর্থাৎ ক্লেই স্যালাইন সয়েল। এটা হচ্ছে উপকূল অঞ্চলে স্যালাইন সয়েল পাওয়া যায়, যেটা হচ্ছে লবণাক্ত মাটি বলে। সুন্দরবন এবং রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে এই ধরনের মাটি দেখা যায়। লবণাক্ত মাটি কোথায় দেখা যাবে? লবণাক্ত মাটি সেখানেই দেখা যাবে যেখানে উপকূলবর্তী, যেখানে সমুদ্র আছে সেখানে। এই মাটির রং প্রধানত নীলাভ হয় এবং এটি অম্লীয় প্রকৃতির এবং অতিরিক্ত জৈব পদার্থ থাকার কারণে এই মাটির কণাগুলো অত্যন্ত আলগা। প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অভাব থাকায় এই মাটিতে দানাশস্য, খাদ্যশস্য যেমন ধান, গম ইত্যাদি চাষের জন্য উপযুক্ত নয়। এই মাটি কিন্তু অতিরিক্ত পরিমাণ জৈব পদার্থ থাকে, মানে আগের মাটিগুলোতে দেখছিলাম জৈব পদার্থ থাকছিল না, এতে অতিরিক্ত পরিমাণ জৈব পদার্থ থাকে, তাই জন্য এই মাটির কণাগুলো কিন্তু খুব আলগা। প্রয়োজনীয় পুষ্টি উপাদান কম থাকায় এই মাটিতে কোনো দানাশস্য কোনগুলো? যেগুলো দানা জাতীয় শস্য, যেমন হচ্ছে ধান, গম, এই ধরনের কোনো শস্য কিন্তু এখানে চাষ হয় না। তবে নারকেল, সুপারি এবং তরমুজের মতো বাগিচা ও অর্থকারী ফসল চাষের জন্য এই মাটি খুব ভালো। আচ্ছা, যদি বলে যে 3-4টে বাগিচা ফসল এবং অর্থকারী ফসলের উদাহরণ দাও, তাহলে কিন্তু নারকেল, সুপারি, তরমুজ এইগুলোর কথা আমরা কিন্তু বলতে পারি। বছরের অধিকাংশ সময় এই মাটি ভেজা ও লবণাক্ত থাকে। দক্ষিণ চব্বিশ পরগনা, দক্ষিণ অঞ্চল এবং মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে এই ধরনের মাটি পাওয়া যায়। তাহলে আমরা মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে 6 রকমের মাটি আছে, সেই 6 রকমের মাটি কোন কোন অঞ্চলে, সেগুলোতে কী কী চাষ হয়, কেন সেইগুলো ওই রকম, এই পুরো ব্যাপারটা দেখলাম, এবং আমাদের যে ওয়েদার, ক্লাইমেট, সেই ক্লাইমেটের বিষয়টা পুরোটাই দেখলাম। এরপরে আর একটা ছোট্ট টপিক আছে, সেটা পড়িয়ে দিই আজকে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মৃত্তিকা ক্ষয় অথবা মাটি ক্ষয়, সেটাকে কি বলে? সয়েল এরোশন ইন ওয়েস্ট বেঙ্গল। বায়ু প্রবাহিত জল ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা মাটির ওপরের স্তর অপসারিত হয় বা ক্ষয়প্রাপ্ত ক্ষয়কে বলা হয় মৃত্তিকা ক্ষয়। হাওয়া দিলে বালি উড়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়,
যখন নদীর জল আসছে, বন্যা হচ্ছে, ওপরের মাটি চলে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, ভূমিধ্বস হচ্ছে নদীর পাড়ে, এইগুলোতে কি, এগুলো মাটির ক্ষয়, এগুলো কি প্রবাহিত জল এবং হচ্ছে বায়ু প্রবাহের কারণে। খুব ঝড় হলো, মাটি চলে গেল এখান থেকে ওখানে, বা খুব ধুলো উঠলো, এই যে এই ব্যাপারগুলো হয়, এগুলো কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়। মাটি ক্ষয়ের পেছনে অনেক মানব সৃষ্ট কারণও রয়েছে। প্রধানত আগের যে দুটো কথা বললাম সেটা হচ্ছে প্রাকৃতিক, এটা কিন্তু মনুষ্য সৃষ্ট কারণ কি কি, বনভূমি ধ্বংস, অতিরিক্ত পশুচারণ, ত্রুটিপূর্ণ কৃষি পদ্ধতি, ঝুম চাষ ইত্যাদি। বনভূমি ধ্বংস করা, আজকাল আমাদের যে ফ্ল্যাট কালচার, যে বাড়ি কালচার, যে সম্রাট, আমরা যেখানে থাকবো সেখানেই জঙ্গল ফঙ্গল কেটে দিয়ে বাড়ি ফাড়ি করবো, এই যে এই বিষয়গুলো কিন্তু ডিফরেস্টেশন বলে এটাকে। ডিফরেস্টেশন মানে যেখানে যেই গাছটা দরকার সেই গাছটা নেই, ফলে সেখানে কি হচ্ছে, সেখানে আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাচ্ছে। বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে কি হচ্ছে, মাটির মধ্যে যে বন্ডিংটা, সেই বন্ডিংটা থাকছে না, ফলে কোনো রকমভাবে কোনো হালকা হাওয়া বা হঠাৎ করে বন্যা হলো, সেটা কিন্তু মাটি ধুয়ে চলে যাবে। এটা হচ্ছে একটা কারণ। অতিরিক্ত পশুচারণ, আমাদের আমাদের এখানে যেহেতু কৃষি প্রধান দেশ এবং কৃষি প্রধান, প্রচুর গবাদি পশুর থেকে উৎপন্ন খাবার আমরা খেয়ে থাকি, ওই জন্য সে গবাদি পশুকে চাষ করতে হয়, যেমন গরু, ছাগল, ভেড়া, এইরকম। এইগুলোর জন্য কিন্তু ক্ষেত দরকার। মানে আমি তো জঙ্গলে নিয়ে গিয়ে গরু চাষ করাতে পারবো না, আমার একটা প্রপার ক্ষেত লাগবে যেটাতে আমি গরু ভেড়া নিয়ে যাব। তো এই ক্ষেতের জন্য আমাকে কি করতে হবে, আমাকে তখনও জঙ্গল কাটতে হবে। ফলে এই যে জঙ্গল তো কাটা পড়ছেই, এইগুলোর জন্য কিন্তু মাটি ক্ষয় হয়ে থাকে। আর এটা কি, ত্রুটিপূর্ণ কৃষি পদ্ধতি। অনেক কৃষকেরা আছে এখনও সেই আগের মানে অবৈজ্ঞানিক সম্মত পদ্ধতিতেই চাষ করেন, তাদের জ্ঞানের অভাব আছে, এবং যে পদ্ধতি চাষ করে সেটাতে হয়তো দেখা যাচ্ছে যে মাটির ক্ষতি হচ্ছে এরকমভাবে। তো এই জিনিসগুলোর জন্য মাটি ক্ষয় হয়। পশ্চিমবঙ্গের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ এবং তা প্রতিরোধের উপায়গুলো আলোচনা করা হলো। তাহলে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলের মাটি কীরকমভাবে ক্ষয় হয় সেটা একটু দেখে নিই আমরা, টুক একটা ছোট্ট জিনিস। এটা হচ্ছে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের কথা বলি প্রথমে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার ঢালু ভূপ্রকৃতির মাটি ভারী বৃষ্টিপাতের কারণে তীব্রভাবে ক্ষয় হয়। ভূমিধস, বনভূমি ধস, ঝুম চাষ, পাহাড়ি নদীগুলিতে অতিরিক্ত পলি জমার ফলে পার্বত্য অরণ্যের মাটির ক্ষয় বৃদ্ধি পায়। তাহলে কি হয়, ঝুম চাষ করার জন্য, তারপরে ভূমিধসের জন্য এইগুলো কিন্তু মানে মাটিগুলো কিন্তু ক্ষয় হয়। এটা কোন জায়গায়, এটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জায়গাগুলো, তাই তো। প্রতিরোধের উপায় কি, পাহাড়ের ঢাল বরাবর চাষাবাদ করা, ধাপ চাষ এবং বনায়ন হলো এর কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা। ঝুম চাষ আমরা না করে আমাদের যে পাহাড়ের স্টেপগুলো আছে, একটা পাহাড় তো এরকম সোজা হয়, কিন্তু এরকমভাবে যদি না করে আমরা এরকম পাহাড়টা নামলো দিয়ে এরকম একটা সমতল বার করলাম, আবার এরকম নামলো, আবার এরকম একটা সমতল বার করলাম, এরকমভাবে এই যে স্টেপ, এই যে সিঁড়ির মতো যে স্টেপগুলো, এই জায়গাগুলো তো সমতল, আমার ঢালই আছে, পাহাড়ের ঢালটা ঢালই আছে, কিন্তু এই যে সমান সমান যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু চাষ করা যায়। এটাকে ধাপ চাষ বলা হয় বা টেরেস ফার্মিং বলা হয়। এবং বনায়ন করে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা কিন্তু করা যেতে পারে। আচ্ছা, বাংলার সমভূমি অঞ্চলের মাটি কীভাবে ক্ষয় হয়? বার্ষিক বন্যা, জলাবদ্ধতা, দীর্ঘ আর্দ্র শুষ্ক আবহাওয়া, বনভূমি উচ্ছেদ এবং ত্রুটিপূর্ণ চাষাবাদ হলো পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের মৃত্তিকা ক্ষয়ের কারণ। বার্ষিক যে বন্যা হয় তাতে একটা হিউজ পরিমাণ মাটি ধুয়ে চলে যায়। জলাবদ্ধতা কোনো জায়গায় জল জমে আছে, এরকম যে জিনিসগুলো হয় সেগুলোর জন্য হতে পারে। তাতে জল জমলে কী হয়, মাটি নরম হবে, বন্ডিং কমে যাবে। দীর্ঘস্থায়ী আর্দ্র ও শুষ্ক আবহাওয়া, মানে কোনো সময় কী হয়, বর্ষাকাল সারা বছর ধরে চলছে, মানে সব সময় একটা হিউমিড ওয়েদার, আবার কোনো সময় হিউমিডিটি নেই, শীতকাল, প্রচণ্ড শীতকাল, মানে শীত চলে গেছে, ফাল্গুন মাস, তখনও কিন্তু ঠোঁট ফেটে যাচ্ছে, মানে খুব একটা কি বলবো, মানে একদম জলীয় বাষ্প নেই, এইরকম যে চরম ভাবাপন্ন ওয়েদার থাকে, এতে কিন্তু মাটি ক্ষয় হয়। এগুলো কি, বাংলার সমভূমি অঞ্চলের মাটি। হ্যাঁ, এবার কি বলেছে, এই ক্ষয় কোথায় কোথায় হয়, মূলত উত্তর দিনাজপুর, এই উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলায় এই ব্যাপারগুলো কিন্তু ঘটে থাকে। প্রতিরোধের উপায় হচ্ছে বাঁধ নির্মাণ করা, কৃষিকাজে উন্নতি করা,
তারপরে ফালি চাষ বা স্ট্রিপ ক্রপিং, আশ্রয় মেখলা রক্ষা কবচ তৈরি করা ইত্যাদি পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। মালভূমি অঞ্চলের মাটি কি বা ওয়েস্টার্ন প্লেটু, যেটা মালভূমি আমাদের পুরুলিয়ার দিকে আছে, সেই মাটি ক্ষয় কীভাবে রোধ করা যাবে? মাটি কম জল ধারণ ক্ষমতা, দীর্ঘ শুষ্ক আবহাওয়ার কারণে পরিস্থিতি সৃষ্টি, বনভূমি ধ্বংস, অতিরিক্ত সব জায়গাতেই একই, পশুচারণ, বনভূমি ধ্বংস, এই সমস্তগুলোই কিন্তু প্রত্যেকটা জিনিসের মাটি ক্ষয়ের কারণ। এটা আর সেরকম কিছু বলার নেই। এখানে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান এবং পুরুলিয়া জেলায় এই ক্ষয়টা দেখা যায়, যেটা ল্যাটেরাইটস পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে যে মাটি থাকে সেটা। প্রতিরোধ কি? বাঁধ নির্মাণ, নদীর পাড় তৈরি করা, ছোট ছোট ড্যাম তৈরি করা, গাছ লাগানো, এই সমস্তগুলো। মাটি যাতে ধুয়ে চলে না যায় সেই জন্য তাকে আমরা যেভাবে পারবো সেভাবে আটকাবো। আর একটা কী আছে? আর একটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, অর্থাৎ কোস্টাল এরিয়ার যে জায়গাটা, সেগুলো জলাবদ্ধতা, উচ্চ লবণতা, মাটির অত্যন্ত কম জল ধারণ ক্ষমতা, জোয়ারের ঢেউ, উপকূল প্রবাহ, এই সমস্তগুলো কিন্তু নদীতে অতিরিক্ত পলি জমা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ। নদীতে যখন খুব বেশি পলি জমে যাবে তখন নদীর জল উপচে যাবে, ফলে যে এখানকার মাটি আছে সেই মাটিটাকে কিন্তু ধুয়ে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে নদীর গভীরতা কমে গেলে একটা সমস্যা। এছাড়া যে সমুদ্র অঞ্চলের যে মাটিগুলো আছে সেইগুলো লবণাক্ত মাটি হয়, তার মাটির যে ধরে রাখার ক্ষমতা, জল ধরে রাখার ক্ষমতা সেটা থাকে না। এই রকম কারণের জন্য কিন্তু মাটি ক্ষয় হয়ে থাকে। এগুলো একই ব্যাপার সবই। এখানে জল নিকাশি ব্যবস্থা, খনন, সমুদ্রের পাড় উঁচু করা, সামুদ্রিক বাঁধ তৈরি করা, বৃক্ষরোপণ ইত্যাদি। তবে আমি একটা জিনিস দেখতে পাচ্ছ, সব জায়গায় সমস্ত কিছুর কমন একটা বিষয় আছে, সেটা হচ্ছে বৃক্ষরোপণ। অর্থাৎ এই পয়েন্টটা কিন্তু সব জায়গায় কমন। তার কারণ কি? আমরা যাই করি না কেন, আমরা যে জিনিসগুলো আর্টিফিশিয়ালি করব, সব জিনিসগুলো কিন্তু গাছ লাগিয়ে করা যায়। উদাহরণ দিয়ে বলতে পারি, এই যে বলছে কি সামুদ্রিক বাঁধ, অর্থাৎ সি ডেস্ক, সমুদ্রের পাড়টা বাঁধিয়ে দেওয়া হলো বোল্ডার ফেলে, তাতে কি হবে? সমুদ্রের জল ওই জায়গার মাটি ভাঙতে পারবে না। এটা হচ্ছে কৃত্রিম পদ্ধতি। কিন্তু আমি সেটাই যদি সমুদ্রের পাড়ে গাছ লাগিয়ে দেওয়া হয়, যেমন সুন্দরী, গরান, এই যে গাছগুলো, এইগুলো প্রাকৃতিকভাবেই সেই মাটিটাকে ধুয়ে যেতে দেবে না। বা যে কোনো জায়গার জিনিস, ভূমিক্ষয় হচ্ছে, খুব রুক্ষ আবহাওয়ার জন্য ভূমিক্ষয় হচ্ছে, কোনো গাছ লাগালে কিন্তু সেই শিকড়ের জন্য সেই ভূমিক্ষয়টা হবে না। প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু গাছ লাগানোর অবদানটা একদম অনস্বীকার্য। গাছ লাগালে আমরা আর্টিফিশিয়ালি যেই জিনিসগুলো করি সেই জিনিসগুলো কিন্তু কিচ্ছু করতে হবে না, সমস্ত কিছু বজায় থাকবে। তো আজকের আমাদের যে পয়েন্ট দুটো ছিল, সেই পয়েন্ট দুটো হচ্ছে পশ্চিমবঙ্গের মাটি এবং পশ্চিমবঙ্গের জলবায়ু ও মাটি। এই পয়েন্ট নিয়ে আমাদের আজকে আলোচনা করা হলো। এর থেকে আমি পরের দিন কিছু MCQ কোশ্চেন করাবো, এবং এটা একটা থরোলি ক্লাস ছিল। এই ক্লাসে তুমি যদি খাতা পেন নিয়ে বসো তাহলে কিন্তু ছোট ছোট নোটস তৈরি করলে নিজের কাছেই MCQ নোটস তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো এর পরের দিন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের জল নিকাশি ব্যবস্থা মানে যা নদ নদী আছে সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। এটা খুব বড় একটা চ্যাপ্টার, পশ্চিমবঙ্গের নদ নদী অনেক বড় একটা চ্যাপ্টার, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর নদী আছে, তো এটাতে পুরো একদিন লাগবে। এবং ড্রেনেজ সিস্টেমের মধ্যে হ্রদও পড়ছে, আমাদের এই জলপ্রপাত পড়ছে, জলাভূমি পড়ছে, ওয়েটল্যান্ড, এই সমস্তগুলো কিন্তু পড়ছে। এই জিনিসটা পরের দিন আমরা আলোচনা করব। এটা হয়তো মনে হয় একটা ক্লাসে হবে না, দুটো ক্লাস লাগতে পারে। আর এই আজকের ক্লাসে এই মৃত্তিকা এবং ওয়েদার নিয়ে যেটা পড়লাম সেটা দেখো। এবং যদি আমার এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। এবং আমি যে জিনিসগুলো পড়াচ্ছি, যে জিকের পার্টগুলো পড়াচ্ছি, সেগুলো কিন্তু আপকামিং যে এক্সাম আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট, WBP, KP, এইগুলোর জন্য কিন্তু প্রচণ্ড উপকারী। তো এই জিনিসগুলো মাথায় রাখবে, নিজের থেকে নোটস তৈরি করবে, তাহলে কিন্তু সব সময় খুব সুবিধা পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি পরের যে নদী নিয়ে যে ক্লাসটা, সেই ক্লাসটা নেব। আজকের মতো বাই।